রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন হঠাৎ গভীর সমুদ্রে হারিয়ে যায়, আর সেই সাবমেরিনে আক্রমণ করে প্রাচীন এক বিশাল সামুদ্রিক দানব। সেই দানবের নাম ছিল ক্রাকেইন। মানুষের আধুনিক প্রযুক্তি আর প্রাচীন সমুদ্র দানবের ভয়ঙ্কর লড়াই জানতে হলে দেখতে হবে আজকের মুভি এক্সপ্লেনেশন। হ্যালো সবাইকে, আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি। তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই। মুভির শুরুতে জুলিয়া আর অস্কার নামে দুইজন বিজ্ঞানীকে দেখানো হয়। তারা বরফে ঢাকা একটি এলাকায় পানির নিচে বিস্ফোরক বসিয়ে কিছু জরুরি এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। হঠাৎ তারা এক জরুরি কল পায়। তাদেরকে জানানো হয় তাদের অবস্থানের দিকে ভয়ঙ্কর একটি তুষার ঝড় অগ্রসর হচ্ছে, তাই দেরি না করে তাদের দ্রুত সেখানে বেরিয়ে যেতে হবে। ওদিকে কিছু দূরে একটি রাশিয়ান সাবমেরিন অজানা অদ্ভুত একটি শব্দ শুনতে পায়। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। জুলিয়া স্ক্যানারগুলো আচমকা কাজ করতে থাকে, আর তার ক্যাম্পাসের চারপাশে বরফ ভাঙতে শুরু করে। সে গবেষণায় কাগজপত্র বাঁচাতে চায়, কিন্তু সময় খুবই কম। আজকার দ্রুত তাকে টেনে নিয়ে যায় স্নো মোটরের দিকে। এদিকে সাবমেরিনের ক্যাপ্টেন বুঝতে পারে এই শব্দ আসলে কোনো জীবিত জন্তু। তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎই সাবমেরিনটিকে কোনো বিশাল কিছু একটা প্রচন্ড ধাক্কা দেয়। আর এদিকে উপরে জুলিয়া আর অস্কার প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু তাদের পিছনে বরফও ভেঙে পড়ছে। দুর্ভাগ্যবশত সামনে বরফ ভেঙে যায়, আর স্নো মোটর উপরে ছিটকে উঠে ভয়ানক বিস্ফোরণে ফেটে গিয়ে বরফে ডুবে যায়। শিগগিরই তাদের ক্যাম্পও বিস্ফোরণে ভেঙে পড়ে, আর যারা বাকি ছিল তারাও ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। সাবমেরিনের ভিতর অবস্থা ভয়াবহ, চারপাশে কেঁপে উঠছিল। লোকজন কোন রকম নিজেদের জায়গা ধরে আছে। সাবমেরিনের ভিতরে লোকেরা অনেক কষ্ট করে নিজেদের আসনে বসেছিল, কারণ সাবমেরিনটি অনেক কাঁপাকাঁপি করতেছিল। অনেক কষ্ট করার পর তারা শেষ পর্যন্ত ফায়ার করতে সক্ষম হয়। আলো ছড়িয়ে পড়তেই পানির নিচে ভয়ঙ্কর বিশাল একটি টেন্টাকলস দেখা যায়। আর ঠিক তখনই এক নাবিক কাচের স্ক্রিনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। আরেক অফিসার কোনো মতে ইমার্জেন্সি বয়া পাঠাতে সক্ষম হয়। ঠিক সাবমেরিনটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে রাশিয়ান মেরিন হেডকোয়ার্টারে খবর আসে সাবমেরিন হঠাৎ গায়েব হয়ে গেছে। ভিতরে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। তারা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে একটি রেস্কিউ টিম পাঠায় এবং নির্দেশ দেওয়া হয় অস্ত্র উদ্ধার করতে হবে, নয়তো প্রয়োজনে সেগুলিকে ধ্বংস করতে হবে। এই মিশনের দায়িত্ব দেওয়া হয় ভিক্টরকে। সে ডুবে যাওয়া সাবমেরিনের ক্যাপ্টেনের ছোট ভাই। রাতে ভিক্টর ডগে পৌঁছে দেখে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল এলসানস্কি এই মিশনের অংশ। ভিক্টরের মাথায় এই প্রশ্নটা প্রথমে আসে, উনি তো বুড়ো হয়ে গেছেন, এখন কি আগের মতো কাজ করতে পারবেন? যদি এই বুড়ো মারা যায় তাহলে তার উপরে দোষ আসবে, কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো অপশন ছিল না। সাবমেরিনে ঢুকতেই ভিক্টর শুনে ক্রুদের অভিযোগ তাদের জোর করে ছুটি থেকে ডেকে আনা হয়েছে। এইদিকে ঝড়ে জুলিয়া আর অস্কার এখনো আটকা, ফোনে সিগন্যাল ধরতে ব্যস্ত। আর এইসব কিছু করতে গিয়ে হঠাৎ জুলিয়া গভীর গর্তে পড়ে যাচ্ছিল। অস্কার সময় মতো তাকে ধরে ফেলে। তখনই জুলিয়া ফোনে একটি অয়েল রিগের সিগন্যাল ধরা পড়ে, আর সে সাথে সাথে কলও করে। কিন্তু ঝড়ের শব্দ এত তীব্র যে রিগের লোকেরা ঠিক মতো কিছু শুনতে পায় না। কয়েক সেকেন্ডের পর সিগন্যাল কেটে যায়, কল বন্ধ হয়ে যায়। হতাশ হয়ে অস্কার একটি ফ্লেয়ার ছড়ে আর ক্লান্ত হয়ে বরফে লুটিয়ে পড়ে। পরদিন সকালে রেস্কিউ সাবমেরিন এসে পৌঁছায় হারানো সাবমেরিনের জায়গায়। ক্রুদের প্রস্তুতির পর ড্রাইভ শুরু হয়। আলসানস্কি ভিক্টরকে আলাদা করে নিয়ে যায় একটি ঘরে, যেখানে সিনিয়র অফিসাররা উপস্থিত ছিল। তাদের সকলের হাতে একটি রিপোর্ট দেওয়া হয়, যা দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। খবর দ্রুত ছড়িয়ে পড়ে, সাবমেরিন নিখোঁজ। ওদিকে জুলিয়া রাস্তায় বরফের উপর একটি বয়া খুঁজে পায়। এই বয়া হলো পানিতে ভাসমান একটি যন্ত্র, যা আশেপাশে জাহাজের সিগন্যাল পাঠায়। এতে তাদের বিশ্বাস হয় যে কেউ না কেউ তাদের উদ্ধার করতে আসবেই। তাই তারা ঘুরে বেড়ানো বাদ দিয়ে সেই স্থানে বসে থাকে। আর ভিক্টোরিয়া সাবমেরিন সেই বয়ার সিগন্যাল পেয়ে দ্রুত সেখানে রওনা হয়। পথে একদল তিমি ঘিরে ফেলে। সাবমেরিন চেষ্টা করে তাদের আঘাত না দিয়ে পাশ কাটাতে, কিন্তু একটি তিমি প্রপেলারে ধাক্কা খায়। আলসানস্কি দ্রুত সোলা চালু করার নির্দেশ দেয়, কিন্তু ভিক্টর এতে রাজি ছিল না, কারণ সোলা চালু করলে তিমিদের ক্ষতি হতে পারে। কিন্তু তাদের কোনো উপায়ও ছিল না। পর মুহূর্তে তিমিগুলো দূরে সরে যায়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফিরে আসে। ভিক্টর কিছুই বুঝতে পারছিল না আসলে এখানে হচ্ছেটা কি। এবার হঠাৎ করে সকল তিমি সরে যায়। তখন তারা বুঝতে পারে যে এই এলাকায় এক ধরনের শব্দ ভেসে আসছে। হঠাৎ করে সমুদ্রের তলদেশ থেকে পানি উপরে উঠতে শুরু করে, আর ঠিক তখনই হঠাৎ এক বিশাল টেন্টাকল উঠে আসে আর এক আঘাতে একটি তিমিকে মেরে ফেলেন।
সাবমেরিনের ক্রু মেম্বাররা সেই শব্দ শুনতে পাচ্ছিল। আর ঠিক তখনই রাডার সিগন্যাল দেয় একটি বিশাল বড় প্রাণী তাদের সাবমেরিনের দিকে এগিয়ে আসছে। আলসানেস্কির মনে হয় হয়তো কোনো শত্রু জাহাজ তাদের দিকে আসছে। সে ফায়ার করতে চাইছিল, কিন্তু ভিক্টর থামিয়ে দেয়। সে তাদের ক্রু মেম্বারদের আদেশ দেয় সাবমেরিন দিকে লুকানোর জায়গা খুঁজতে। সাবমেরিন বরফের ফাটলের ভিতরে ঢুকে পড়ে। যতবারই সাবমেরিনটি বরফের সাথে ধাক্কা লাগছিল, ভিতরে কেঁপে উঠছিল। একসময় পানিটি সরে যায়। এরপর তারা সাবমেরিনটি মেরামত করার জন্য পানির উপরে উঠে আসে। তারা উপরে উঠে রিপেয়ারের শুরু করে। সেই সময় জুলিয়া আর আসকার বরফের পাশে গায়ে নিয়ে গরম রাখার চেষ্টা করছিল। হঠাৎ বরফ ফাটা শব্দ শুনতে পায়, আর সাবমেরিনটি ভেসে ওঠে। ক্রুরা বেঁচে থাকা দুইজনকে উদ্ধার করে। এরপরে ভিক্টর সাবমেরিন থেকে নেমে বয়াটি পরীক্ষা নিরীক্ষা করে এবং ওলসানেস্কির কাছে চলে যায়। ওলসানেস্কি কঠোরভাবে বলে, ওদেরকে কিছু খাবার দাও আর এখানেই ছেড়ে যাও, এরা হয়তো গুপ্তচর। কিন্তু ভিক্টর এসব না শুনে তাদেরকে তাদের সাবমেরিনে তুলে নেয়। মেডিকেল চেকের পর জুলিয়া আসকারকে নিয়ে খাবার খায়। ভিক্টর তাদের কাছে আসে, ম্যাপ দেখায়, ক্যাম্পের জায়গা চায়, অদ্ভুত কিছু দেখছি কিনা জিজ্ঞেস করে। জুলিয়া বিস্ফোরণের কথা বললে ভিক্টর আঁচ করে হয়তো এই বিস্ফোরণে তার ভাইয়ের সাবমেরিন ডুবেছে। এরপর তারা সাবমেরিনটি মেরামত শেষ করে পানির নিচে আবার সেই ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজতে থাকে। তো এখন ক্রু মেম্বাররা আলোচনা করতে শুরু করে যে কি করা যায়। তখন অলসানেস্কি বলছিল ফিরে যাওয়া উচিত, কারণ কিছুক্ষণ আগে আমরা রাডারে যে শত্রুকে দেখেছিলাম সেটি আবার ফিরে আসতে পারে। কিন্তু ভিক্টর জেদ করে ক্যাম্পের দিকে যাওয়ার নির্দেশ দেয়। অলসানেস্কি অফিসারকে বোঝায়, দ্বিতীয়বারের মতো তুমি এত বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিলে। এইসব কিছু শুনেও ভিক্টর তার কথা কানে তুলে না এবং বলে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ সেই সাবমেরিনে যদি এখনো কেউ বেঁচে থাকে তাহলে তাদের অক্সিজেন শেষ হয়ে আসছে। তাদের খোঁজ চলছিল। হঠাৎ রাডার আবার সেই দানবকে ধরে ফেলে। ভিক্টর আদেশ দেয় আগের মতো আরেকটি লুকানো জায়গা খুঁজে বের করতে। এইবার খোলা জায়গায়, কোথাও লুকানোর উপায় নেই। তারা রিগে জরুরি সিগন্যাল পাঠায়, কিন্তু যখন তারা সমুদ্র থেকে উপরের দিকে উঠে আসছিল তখন তারা দেখে ভয়ঙ্কর টেন্টাকলস উঠে এসে রিগ আক্রমণ করেছে। তারা সাথে সাথে অ্যালার্ম বাজিয়ে দেয়, আর পুরো তেল রিগটি বিস্ফোরণ হতে শুরু করে। অনেক কর্মী আতঙ্কে পালাতে চায়, কিন্তু পালানোর মতো কোনো জায়গা ছিল না। ভিক্টর পেরিস্কোপে ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠে। রিগ ধ্বংস হয় আর সেই প্রাণী ফের সাবমেরিন দিকে তাড়া করে। বিশাল বড় এই দানব দেখে ক্রু মেম্বারদের মন ভেঙে যায়। অলসানেস্কি এই অবস্থা দেখে বুঝতে পারে এবং পুরো সাবমেরিনের দায়িত্ব নিজের হাতে নেয় এবং ক্রু মেম্বারদের দ্রুত নির্দেশ দেয় এই জন্তুর উপর 2টি টর্পেডো ছুটতে। 2টি জন্তুর গায়ে লাগে, কিন্তু তার একজন অফিসার জানায় যে শত্রু সেই দানবটি এখনো জীবিত, বরং আগে থেকে আরো বেশি রাগে তাদের দিকে এগিয়ে আসছে। তখন আবারও টর্পেডো ছোড়া হয়, আরেকটা বিস্ফোরণ ঘটে। এইবারও টর্পেডো জন্তুটিকে লাগে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এই বিশাল দানবটিকে মারার জন্য এই ছোট ছোট বিস্ফোরক কোনো কাজে ছিল না। এরপরে ভিক্টর কামান্ডো আবার নিজের হাতে ফিরিয়ে নেয় এবং ক্রু মেম্বারদের বলে যতটা সম্ভব জোরে সাবমেরিনটি এগোতে থাকুন। এরপরে হঠাৎ সেই সাবমেরিনটিকে আক্রমণ করে। সামান্য ক্ষতি হয়।